আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ধারাবাহিক বিসিএস প্রশ্ন সমাধানের নতুন আরো একটি পর্বে স্বাগতম। আজকের পর্বে আমরা জানতে চলেছি 39তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর সহজ সমাধান সম্পর্কে। যারা আমরা গত পর্বে সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার এবং গণিত অংশের পর্বগুলো মিস করেছি, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে সবগুলো পর্ব একসাথে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের 39তম বিসিএস প্রিলিমিনারির প্রথম ম্যাথ প্রশ্নটি দিয়ে। তো প্রথম প্রশ্নে বলা আছে যে NC12 ইকুয়াল NC6 হলে n এর মান কত। তো এই ক্ষেত্রে আমরা এই যে পাশে একটি সমাধান বক্স দেখতে পাচ্ছি, প্রতিটি প্রশ্নের সমাধান এই সমাধান বক্সে পাবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা সমাধান বক্সে প্রশ্নটি উঠিয়েছি, পরবর্তীতে আমরা n সমান 12 প্লাস 6 ইকুয়াল 18 লিখতে পারি। এটা হচ্ছে এই যে পাশে যে আমরা ব্র্যাকেটে লিখেছি এই সূত্র অনুযায়ী। সূত্রতে বলা আছে যে NCX ইকুয়াল NCY হলে আমরা x ইকুয়াল y লিখতে পারি অথবা x প্লাস y ইকুয়াল 1 লিখতে পারি। তো এই যে আমাদের যে দ্বিতীয় সূত্রটা, এই দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখেছি যে n সমান 12 প্লাস 6 এবং এটাকে আমরা প্লাস করলে হচ্ছে 18 বা 18। তার মানে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে গ হ অর্থাৎ 18। দ্বিতীয় প্রশ্নে বলা আছে যে 125 ইন্টু রুট 5 টু দি পাওয়ার 2x ইকুয়াল 1 হলে x এর মান কত। আমরা এটাতেও প্রথমে প্রশ্নটা উঠিয়েছি, পরবর্তী লাইনে আমাদের এই যে এখানে স্কোয়ার পাওয়ার 2x এর থেকে 2 এবং এখানে রুট, এটা কাটাকাটি করলে আমাদের 5 টু দি পাওয়ার x থাকে এবং 125কে আমরা ভাগ অবস্থায় এই যে 1 যেটা ছিল 1 এর সাথে ভাগ অবস্থায় আমরা এই লাইনে নিয়ে আসছি। পরবর্তী লাইনে আমরা যে 1/125কে 5 টু দি পাওয়ার মাইনাস কিউব লিখতে পারি। তো উভয় পক্ষের যেহেতু বেস হচ্ছে 5 আমরা দেখতে পাচ্ছি, তো ওই বেস বাদ দিলে আমরা x এর মান পাচ্ছি হচ্ছে -3। তার মানে আমাদের এই 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ -3। এখন আমরা দেখি 3 নং প্রশ্নে বলা আছে যে 9 গুণন 7 সমান 3545 এবং 4 গুণন 3 সমান 1520 হয়, তবে 6 গুণন 8 সমান কত। তো আমরা এই যে সমাধান বক্সে লক্ষ্য করি যে 9 গুণন 7 সমান 3545, এখানে আমরা 9কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 45 হচ্ছে, একইভাবে 7কে যদি 5 দিয়ে গুণ করি 5 7 35 হচ্ছে। অর্থাৎ আমরা প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকে ওইটাকে 5 দিয়ে গুণ করলে আমরা শেষের দুটি সংখ্যা যেমন 45 পাই, এবং শেষের যে সংখ্যাটা অর্থাৎ 7 দেওয়া থাকে ওই 7কে যদি আমরা 5 দিয়ে গুণ করি প্রথম দুটি সংখ্যা অর্থাৎ 35 পাই। একইভাবে দ্বিতীয় যে মানটা দেওয়া ছিল যে 4 গুণন 3 সমান হচ্ছে 1520, এটাকেও আমরা উভয়কে 5 দিয়ে গুণ করে যদি বসাই তাহলে এখানে 15 এবং এখানে 20 হয়। তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল যে 6 গুণন 8 সমান কত। তো আমরা 6কে যদি 5 দিয়ে গুণ করি 5 6 30 হয় এবং 8কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 5 8 40 হয়। তো প্রথমে আমরা 40 বসাই এবং পরে 30 বসাইলে হচ্ছে টোটাল যে 4030। তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে গ বা 4030। এখন আমরা জানবো 4 নং প্রশ্ন সম্পর্কে। 4 নং প্রশ্নে বলা আছে বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তো পার্থক্য বের করতে হলে প্রথমে আমাদের আলাদা আলাদা সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। আমরা যদি সমাধান বক্সে লক্ষ্য করি যে 10% হারে 1000 টাকার 1 বছরের মুনাফা হবে, সাধারণত সরল মুনাফার ক্ষেত্রে যে 1000 টাকাকে 10% করলে হচ্ছে 100 টাকা। সুতরাং 2 বছরের সরল মুনাফা হয়ে যাবে আমাদের 100 গুণন 2 অর্থাৎ 200 টাকা। কিন্তু 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমাদের লিখতে হবে যে আসল টাকাটা দেওয়া থাকে এটার সাথে গুণ অবস্থায় 1 যোগ হচ্ছে মুনাফার হার টু দি পাওয়ার হচ্ছে সময়, অর্থাৎ ওই যে স্কোয়ার দিছি আমরা এখানে 2, কারণ 2 বছর বলার কারণে সময় হচ্ছে 2 দেয়া আছে। এটা থেকে পুনরায় আমাদের আসল টাকাটা বিয়োগ করলে আমরা মুনাফা পাবো। তো আমাদের মুনাফা আসল এখানে আমরা এটা সমাধান করলে হচ্ছে 1000 গুণন 1.21 হয়, এটাকে আমরা গুণ করলে পরে হচ্ছে 1210 টাকা। তো 1210 টাকার থেকে আসল যে 1000 টাকা ছিল সেটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 210 টাকা। 210 টাকা ছিল আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং আমরা সরল মুনাফা পেয়েছিলাম 200 টাকা, এই যে এখানে 200 টাকা। তো 210 টাকা থেকে যদি 200 টাকা বিয়োগ করি তাহলে পার্থক্য দাঁড়ায় হচ্ছে 10 টাকা, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে গ হ বা 10 টাকা। 5 নং প্রশ্নে বলা আছে যে 1 - 2x লেস দেন 1 এর সমাধান কত। তো এখানে আমাদের যেহেতু এইভাবে এই যে ব্র্যাকেট দেওয়া আছে আমরা একটু সমাধান করি। প্রথমে
সমাধান বক্সে প্রশ্নটা উঠিয়েছি, পরবর্তী লাইনে আমাদের -2x এর জায়গায় 2x রয়ে গেছে এবং এখানে যে প্লাসের 1 ছিল এটা এই পাশে আমরা মাইনাসের 1 নিয়ে আসছি এবং প্লাসের 1 মাইনাসের 1 বিয়োগ করলে হচ্ছে 0 হয়। আর পরবর্তীতে যে -2 যেহেতু x এর সাথে গুণ অবস্থায় আছে, এটা আমরা 0 এর সাথে গুণ করলে 0ই হবে। এখন এখানে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমাদের 0 থেকে হচ্ছে x এর মান ছোট। 0 থেকে যদি ছোট হয় সেই ক্ষেত্রে যেটা আমাদের করতে হয় যে আমরা চাইলে ঋণাত্মক মান বের করতে পারি, মানে এটা মাইনাসের মানও বের করতে পারি। সেই ক্ষেত্রে যে উত্তর বেরোয় সেটা হচ্ছে 1, আর সেটাও এখানে নেই। এই কারণে আমরা শুধু প্লাসের মান দিয়ে অর্থাৎ একটা দিয়ে বা সরাসরি যেটা সমাধান করছি ওইটাই আমরা উত্তর ধরে নিলাম, অর্থাৎ গ বা এই প্রশ্নের উত্তর হলো 0। 6 নং প্রশ্নে বলা আছে c = x ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং x² হচ্ছে <18। তো সি সেটের উপাদানগুলো হবে কি কি সেটা জানতে চাওয়া হয়েছে। এখন আমরা সমাধান বক্সে দেখি যে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলো হলো -1 -2 -3 -4 -5 -6 ... অর্থাৎ এরকম ভাবে চলতে থাকবে, মানে মাইনাসের সংখ্যাগুলো। তা আমরা যেই শর্ত দেওয়া ছিল যে x², এখন x এর মান যদি 1 হয় তাহলে -1² বা -1² সমান আমরা 1 লিখতে পারি। এইভাবে আমরা যদি 4 পর্যন্ত নিয়ে 16 হয়, কিন্তু 5এরটা নিলে হচ্ছে 25 হয়ে যায়, যেটা আমাদের এই যে এই প্রদত্ত যে শর্ত দেওয়া ছিল x² হচ্ছে 18 থেকে ছোট হতে হবে, কিন্তু এটা 18 থেকে বড় অর্থাৎ 25 হয়ে যায়। তার মানে এগুলো নেওয়া যাবে না, আমরা 1 থেকে 4 পর্যন্ত নিতে পারি। তার মানে সি এর উপাদান হলো যে -1 -2 -3 -4, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হলো গ হ। এখন আমরা দেখি 7 নং প্রশ্নে বলা আছে যদি 2 × 3 = 812 এবং 4 × 5 = 1620 হয়, তবে 6 × 7 সমান কত? তো এটিও যে এর আগে এরকম একটা প্রশ্ন আমরা সলভ করলাম সেটার মতোই, যেমন 2 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 8 হয়, 3 এর সাথে যদি আমরা 4 গুণ করি 3 × 4 = 12 হয়। একইভাবে দ্বিতীয় যেটা দেয়া ছিল 4 × 5, 4 এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 16 হয়, 5 এর সাথে 4 গুণ করলে 20 হয়। তো আমরা পরবর্তী যেটা দেয়া ছিল অর্থাৎ 6 × 7, সেই ক্ষেত্রে আমরা 6 এর সাথে যদি 6 এর সাথে যদি 4 দিয়ে গুণ করি 4 × 6 = 24 হবে এবং 7 এর সাথে 4 দিয়ে গুণ করলে 4 × 7 = 28 হবে। তার মানে আমাদের এখানে পাওয়া গেল যে 2428, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ক বা 2428। এই ধরনের প্রশ্ন হচ্ছে আমাদের উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে সমাধান করতে হবে। এখানে অনেক টাইপের বা অনেক ধরনের প্রশ্নই থাকতে পারে, সেই ক্ষেত্রে যে দুটি দেওয়া থাকবে ওইটার উপরে ভিত্তি করে বাকি যেটার মান বের করতে বলা হয় সেটা উত্তর বের করতে হবে। তো এখন আমরা জানবো 8 নং প্রশ্নের সমাধান সম্পর্কে। এখানে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 10 সেন্টিমিটার। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? তো এই ক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ যদি 10 সেন্টিমিটার হয়, সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পাবো যে আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ 18 × 10 সমান হচ্ছে 180 সেন্টিমিটার। তো যদি আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেন্টিমিটার করা হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রস্থ হচ্ছে কমাতে হবে, বা কতটুকু কমাবো সেটা আমরা, এই যে ক্ষেত্রফল ছিল 180 অর্থাৎ ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, তার মানে 180 থাকবে এবং দৈর্ঘ্য হয়েছে আমাদের 25। তো এই দৈর্ঘ্য দিয়ে যদি আমরা ক্ষেত্রফলকে ভাগ করি তাহলে অর্থাৎ 180-কে যদি 25 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি 7.2। তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর হলো 7.2 সেন্টিমিটার। 9 নং প্রশ্নে বলা আছে একজন লোক এই অবস্থান থেকে হেঁটে ডান দিকে 10 ফুট, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় বলা আছে তারপর বাম দিকে 20 ফুট। আচ্ছা, তারপর পুনরায় বাম দিকে 20 ফুট এবং সবশেষে বাম দিকে 20 ফুট গিয়ে বি অবস্থানে পৌঁছালো। তো এ ও বি এর মধ্যকার দূরত্ব কত ফুট? তো এখানে সে ডান দিকে চলে গেছে, যে প্রথমে ডান দিকে 10 ফুট, তারপরে সে এখানে বাম দিকে একবার, এখানে একবার এবং সবশেষে এখানে একবার, মানে 3 বার বাম দিকে ঘুরছে। তো আমরা যদি এই যে এখানে সমাধান বক্সের চিত্র লক্ষ্য করি যে এই অবস্থান থেকে সে হাঁটা শুরু করে, তো এই অবস্থান থেকে সি অবস্থানে যায়, তার মানে সে 10 ফুট অতিক্রম করে ডান দিকে। এখন যদি আমরা বাম দিকে মোড় নিই তার মানে উপরের দিকে চলে যায়। তো আমাদের
এখানে সি যে ই আর সি এর মান হচ্ছে 20 ফুট। একইভাবে ই থেকে আবার বাম দিকে তার মানে ডি বিন্দুতে চলে আসে, এটার মান হচ্ছে 20 ফুট। এবং এই যে পুনরায় সে ডি থেকে বি বিন্দুতে বাম দিকে চলে আসে, এটার মান হচ্ছে 20 ফুট। শুধু এখানে এসির মানে হচ্ছে 10 ফুট। তো আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে ডিই এর সমান্তরাল বি সি হওয়ার কথা, এবং এখানে যেহেতু সমকোণ আকারে আছে তার মানে এই যে এসি যদি 10 হয় আর বিসির মান যদি আমরা দেখি যে 20 হয়, তার মানে আমরা এই যে বি এ যেটা এটার মান বের করতে হলে আমাদের এই যে 20 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 10 ফুট। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হলো যে এ ও বি এর মধ্যকার দূরত্ব 10 ফুট, অর্থাৎ গ। 10 নং প্রশ্নে বলছে নিচের কোনটি মৌলিক সংখ্যা। তো এই ক্ষেত্রে আমরা জানি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তো এখানে আমাদের 47 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ এই 47কে 1 এবং 47 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না, মানে অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে দশমিক অবশ্যই চলে আসবে। তো এরপরে আমরা দেখি যে 11 নং প্রশ্ন, যে ঘড়িতে যখন 8টা বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। তো ঘড়িতে যখন 8টা বাজে তখন আমরা অবশ্যই জানি যে ঘন্টার কাঁটা থাকবে 12টার দিকে এবং মিনিটের ঘন্টার কাঁটা থাকবে 8টা এবং মিনিটের কাঁটা থাকবে 12টায়। তার মানে আমাদের 8 এবং 12 পর্যন্ত যদি আমরা গুনি যে 9, 10, 11, 12 অর্থাৎ 4 ঘন্টা। আমাদের ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী পার্থক্য যেহেতু 4 ঘন্টা, সুতরাং মধ্যবর্তী কোণ হবে প্রতি ঘন্টার জন্য যদি 30 ডিগ্রি হয় 4 3 4 12 অর্থাৎ 120 ডিগ্রি। তার মানে আমাদের এখানে 120 ডিগ্রি। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে, অপশনে যেহেতু 120 ডিগ্রি আছে তাই আমরা 120 ডিগ্রি উত্তর নিলাম, কিন্তু অপশনে যদি 120 ডিগ্রি না থাকতো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হতো যে আমরা টোটাল ঘড়িটা থাকে 360 ডিগ্রি। তো এটা দুইভাবে হইতে পারে, যে আমরা 120 ডিগ্রি বের করলাম সেটা হচ্ছে 8টার থেকে 12টা, 8টা 9টা 10টা 11টা 12টা, কিন্তু এইভাবে হইতে পারতো যে আমরা 9টার থেকে যে 12টার থেকে যদি হিসাব করতাম যে 1 2 3 4 5 6 7 8, সেই ক্ষেত্রে যেটা হয়তো আমরা এই 120 ডিগ্রি থেকে 360 ডিগ্রি বিয়োগ করলে অর্থাৎ 240 ডিগ্রি মান পেয়ে যেতাম। তার মানে এরকম ঘড়িতে যখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী পার্থক্য বলে তখন দুইটা মান বের হয়, ওই দুইটা মানের অপশনে যেটা দেওয়া থাকবে আমি সেটাই উত্তর নিব। তাহলে এখানে যেহেতু অপশন 120 ডিগ্রি আছে তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে গহ অর্থাৎ 120 ডিগ্রি। 12 নং প্রশ্নে বলা আছে 1/√2 1√2 ডট 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 দ্বারাটি কোন পদ 8√2 হবে। তো এই ক্ষেত্রে আমাদের যে প্রথম পদ আমরা এখানে দেখতে পাচ্ছি 1/√2, যেটা আমরা প্রশ্ন থেকে নিয়েছি, সাধারণ অনুপাত সেটা হচ্ছে দ্বিতীয় পদ, যেটা 1 ছিল, এবং ভাগ প্রথম পদ। আমরা দ্বিতীয় পদ মানে 1 দিয়ে যদি প্রথম পদকে অর্থাৎ 1/√2 কে ভাগ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের √2 বের হয় ভাগফল, তার মানে সাধারণ অনুপাত হচ্ছে √2। তো আমরা ধরি nতম পদ হবে যে 8√2। এখন আমরা সুতরাং a r টু দি পাওয়ার n-1 এটা হচ্ছে আমাদের nতম পদের সূত্র, সমান হচ্ছে 8√2 লিখতে পারি। এখন আমরা a এর মান পাইছি এখানে 1/√2 এটা বসিয়েছি, এবং r এর মান হচ্ছে √2 শুধু এটা এখানে বসানো হয়েছে, এবং এটার উপরে যে n-1 আমাদের এখানে n এর মান বের করতে হবে। তো আমরা এই যে 8√2 ছিল 8 × √2, এটাকে আমরা এই যে 8 কে লিখতে পারি যে √6। কিভাবে সেটা যদি আমি বলি, এখানে আমরা 6 কে যদি এরকম ভাগ করি আলাদা যে 3 × 2, আর ওই 2 দিয়ে যদি আমরা স্কোয়ারকে কাটি মানে পাওয়ারের 2 দিয়ে স্কোয়ারকে কাটলে আমাদের 2 কিউব থাকবে, আর 2 কিউবের মান হচ্ছে 8। এখানে আরেকটা বিষয় মনে রাখবো, 2 কিউবের মান যদি 8 হয় তাহলে আমরা 2 এর সামনে যদি রুট নিতে চাই তাহলে ওই যে পাওয়ারটাকে অর্থাৎ কিউবের জায়গায় আমাদের পাওয়ার 6 করে দিতে হয়, তাহলেই হয়ে যায়। আচ্ছা, আর এখানে √2 এর জায়গায় 2 ছিল, সেটা আমরা এখানে হুবহু বসিয়েছি। পরবর্তী লাইনে আমাদের এখানে হচ্ছে √2 পাওয়ার 6, এটার সাথে আরো একটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা √2 পাওয়ার 7 লিখতে পারি। এবং এইখানে আমাদের যেহেতু 1/√2 ছিল এটার মান আমরা √2 দি হোল পাওয়ার -1 লিখতে পারি। এখন আমরা এই যে উভয় পক্ষে যে এখানে ছিল আমাদের √2 × -1 এবং এখানে ছিল √2 × n-1, তো এই দুইটা মিলিয়ে আমরা লিখতে পারি √2 × n-2।
তো উভয় পক্ষে আমাদের বেস হচ্ছে √2 এবং পাওয়ার হচ্ছে n-2 সমান হচ্ছে 7, তাইলে আমরা n-2 ইকুয়াল 7 লিখতে পারি এবং এখানে -2 এই পাশে আনলে আমাদের n এর মান হচ্ছে 9 হয়, অর্থাৎ নবম ধারাটির নবমতম পদ হবে যে 8 ইন্টু √2। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক বা নবমতম পদ। 13 নং প্রশ্নে বলা আছে যে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করা 10% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো যেহেতু এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে আমরা সরাসরি 10% বের করতে পারবো না, আর সেই ক্ষেত্রে আমরা এই যে সমাধান বক্স লক্ষ্য করি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আবার বিক্রয় মূল্য যদি 180 টাকা হয় সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে 90 ভাগের 100 গুণন হচ্ছে 180 টাকা, 90 ভাগের 100 গুণন হচ্ছে 180 টাকা। বা এটাকে আমরা এভাবে করতে পারি যে যেহেতু আমাদের 10% বলা আছে, 10% ক্ষতি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা উপরে 100 লিখব আর নিচে হচ্ছে 100 বিয়োগ হচ্ছে যত ক্ষতি হয়, যেহেতু 10% ক্ষতি হয়েছে তার মানে 10, তো 100 থেকে 10 বিয়োগ করলে নিচে অর্থাৎ হরে 90 থাকে আর উপরে 100 থাকে। 100কে এটাকে যদি আমরা যেটা বের করতে বলবো অর্থাৎ যে 180 টাকার বিক্রয় মূল্য, 180 টাকা দেওয়া আছে, এটা দিয়ে আমরা গুণ করব। গুণ করলে আমাদের 180 দিয়ে যদি আমরা 90কে কাটি তাহলে আমাদের এখানে হচ্ছে 20 টাকা, আর ওই 20 দিয়ে 100 গুণ করলে আমরা পাবো 200 টাকা। তার মানে আমাদের 13 নং প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ 200 টাকা। 14 নং প্রশ্নে বলা আছে যে 0.4 গুণন 0.02 গুণন হচ্ছে 0.08 সমান কত? এই ক্ষেত্রে আমাদের যেই বিষয়টা লক্ষ্য রাখতে হয় যে দশমিকের পরে এখানে 1 ঘর, এখানে 2 ঘর এবং এখানে হচ্ছে 2 ঘর, টোটাল হচ্ছে 2 2 4 এর 5টি ঘর রয়েছে। এখন আমরা যে সংখ্যাগুলো আছে এগুলো যদি গুণ করি যে 4 দুগুণে হচ্ছে 8, তারপর হচ্ছে 8 8 64, তো আমরা প্রথমে উত্তরের জন্য 64 নিয়েছি। এখন আমাদের দশমিকের পরে টোটাল হচ্ছে 5 ঘর ছিল, তা এখানে 64-র জন্য 2 ঘর ফিল আপ হয়েছে, তার দশমিকের পরে আমাদের আরো 3টা ঘর নিতে হবে, অর্থাৎ আমরা এগুলো শূন্য দিয়ে ফিল আপ করলাম। তাহলে আমরা সমান পাইলাম হচ্ছে 0.00064। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ 0.00064। 15 নং প্রশ্নে বলা আছে যে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? তো এই ক্ষেত্রে আমাদের সাধারণত দুটি করে ভগ্নাংশ নিয়ে তুলনা করতে হয় হর ও লবকে গুণ দিয়ে। আমরা যে সমাধান বক্সে দেখতে পাচ্ছি প্রথমে আমরা ক এবং খ এর ভগ্নাংশ নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের ক অপশনের যে লব ছিল এটার সাথে যদি আমরা খ অপশনের হর অর্থাৎ 6 গুণন 14 করি তাহলে আমাদের 6 14 84 হয়, কিন্তু এটাকে যদি আমরা যে ক এর হর এবং খ এর লব দিয়ে যদি গুণ করি তাহলে 8 11 88 হয়। তার মানে আমাদের এখানে বৃহত্তমটা জানতে চাইছে, বৃহত্তমটা রাখবো, এখানে হচ্ছে 88, তার মানে ক এবং খ এর মধ্যে তুলনা করলে আমাদের খ এর মান হচ্ছে বড় অর্থাৎ 88। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেটার হর দিয়ে গুণ করবো ওইটার ভগ্নাংশের মানই ধরতে হবে। তা আমাদের যেহেতু প্রথমে আমরা ক এর হর দিয়ে লব দিয়ে গুণ করছি, সেহেতু আমাদের এটা হচ্ছে ক এর মান বা ক ভগ্নাংশের মান 84, এবং এখানে যেহেতু 11-এর সাথে 8 দিয়ে গুণ করছি 8 11 88, এবং আমাদের এখানে 8 হচ্ছে খ ভগ্নাংশের লবের মান, তার মানে এটা হচ্ছে খ ভগ্নাংশের মান ধরতে হবে। তো ধরলে আমরা দেখতে পাচ্ছি খ ভগ্নাংশের মান বড়। একইভাবে যদি আমরা এখন খ এর সাথে গ কে তুলনা করি, এখানে 5 40 এবং এখানে হচ্ছে 3 14 42, তার মানে আমাদের গ এর মান হচ্ছে বড় হয়। তাই আমরা গ এর সাথে গ এর যদি তুলনা করি তাহলে 3 8 24 আর এখানে হচ্ছে 5 5 25, তার মানে আমাদের এই যে গ অপশনের মান বা 4 নং এর মান বড় হয়। তার মানে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম বললে আমরা বলবো উত্তর হচ্ছে গ অর্থাৎ 8 ভাগের 5। 16 নং প্রশ্নে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 7:5 এবং তাদের লসাগু 140 হলে সংখ্যা দুটির গসাগু কত? এটা একটা সিম্পল অঙ্ক যে দড়ি সংখ্যা দুটি হচ্ছে 7 ক ও 5 ক, যেহেতু অনুপাত আকারে দেওয়া আছে তো আমাদের এটা সাধারণ অনুপাত হচ্ছে ক ধরা হলো। সুতরাং সংখ্যা দুটির লসাগু হবে 5 7 35 ক এবং সংখ্যা দুটির গসাগুর মধ্যে শুধু কমন আছে হচ্ছে ক, অর্থাৎ ক হবে তা, এবং আমাদের বের করতে বলছে গসাগু কত, তার মানে আমরা এখানে ক এর মান বের করব। তো শর্ত মতে যে 35 ক যেটা ছিল লসাগু এবং প্রশ্নে দেওয়া ছিল 140, আমরা 35 ক সমান 140 লিখতে পারি। এখন 140 কে আমরা 35 দিয়ে ভাগ করলে
4 35 140 হয়, অর্থাৎ 4 পেলাম আমরা কয়ের মান বা গসাগু। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে ক বা 4। 13 নং প্রশ্নে বলা আছে 2x² + 5x + 3 <0 এর সমাধান কোনটি? তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই যে প্রশ্নটা ছিল এটা হুবহু উঠিয়েছি, পরবর্তীতে যে 5x যেটা এটাকে আমরা 2x + 3x লিখতে পারি উৎপাদক বিশ্লেষণ করার জন্য। তো আমরা এখানে 2x² + 2x থেকে যদি 2x কমন নিই তাহলে x + 1 হয়, একইভাবে এখান থেকে 3 কমন নিলে x + 1 হয়। তো আমরা দেখলাম যে আনকমন হচ্ছে 2x + 3, কমন হচ্ছে x + 1 এবং এটা লেস দেন হচ্ছে 0। তার মানে এই দুইটার গুণফল হচ্ছে 0 থেকে ছোট, অর্থাৎ ঋণাত্মক মান। তো ঋণাত্মক মান যেহেতু আমাদের বের করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের 2x + 3 এবং x + 1 যেহেতু গুণ অবস্থায় আছে, যদি আমরা 2x + 3 কে এখানে প্লাসের মান দিয়ে সমাধান করি তাহলে x + 1 কে মাইনাসের মান দিয়ে সমাধান করতে হবে। একইভাবে 2x + 3 কে আমরা মাইনাসের মান দিয়ে সমাধান করলে x + 1 কে প্লাসের মান দিয়ে সমাধান করতে হবে। তো আমরা দুইভাবেই দেখিয়ে দিছি যে আমরা প্রথমে 2x + 3 কে আমরা মাইনাসের মান দিয়ে সমাধান করেছি, এই জন্য এখানে লেস দেনের জায়গায় এটা গ্রেটার দেন হয়ে গেছে, আর এখানে 0-র সামনে যদি আমরা মাইনাস নেই তাহলে সেই 0ই থাকবে, এই জন্য আর মাইনাস চিহ্নটা এখানে দেখানো হয়নি। পরবর্তীতে আমরা যে +3 ছিল এটা -3 হয়ে গেল, এবং এই 2 যদি আমরা ভাগ অবস্থায় নেই তাহলে x গ্রেটার দেন হচ্ছে -3/2 হয়। তো যেহেতু আমরা এই পাশেরটা মাইনাসের নিয়ে করেছি, তাই আমরা x + 1 কে প্লাসের মান নিয়ে করলে আমাদের হচ্ছে x <-1 হয়। আমরা এই দুইটার সাহায্যে উত্তর লিখতে পারি এখন, অথবা আমরা এই যে এইভাবে এটাকে প্লাসের মান ধরে করা হয়েছে, এটা মাইনাসের মান ধরে, অর্থাৎ x + 1 কে মাইনাসের মান ধরে সমাধান করা হয়েছে, এই কারণে যে আমাদের এই যে লেস দেন চিহ্নটা গ্রেটার দেন হয়ে গেছে। তো এইভাবে সমাধান করলে হবে, অর্থাৎ যেভাবে সমাধান করি আমরা যদি দুইটা মান নেই, এই দুইটা অথবা নিচের এই দুইটা, তাহলে আমরা উত্তর পাচ্ছি হচ্ছে ক, অর্থাৎ এই যে -3/2 <x <1, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। তো এই ছিল আমাদের 39তম বিসিএস প্রিলিমিনারির ম্যাথ প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান। 40তম বিসিএস প্রিলিমিনারির ম্যাথ প্রশ্নগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।